খুব সম্ভবত প্যারিস রিভিউ পত্রিকায় একটা গল্প ছাপা হয়েছিল। এখন গল্পের নাম আর লেখকের নাম কিছুই মনে নাই। খুব সাধারণ একটা সকাল দিয়ে গল্পটা শুরু হলো, বলার ভঙ্গিতে সাসপেন্স ছিল, যেন এমন কিছু একটা ঘটতে যাচ্ছে যার কারণে গল্পের চরিত্রের জীবন বদলে যাবে। গল্পের প্রটাগনিস্ট এক শ্বেতাঙ্গিনী অপেক্ষা করছে কারো জন্য, এমন কেউ যে তার পরিচিত না। সামনের টেবিলের উপর একটা বাসি পত্রিকার কভার পেজে এক মাঝবয়সী কালো চামড়ার পুরুষের চেহারা। গল্প যত আগাতে থাকে আমরা এর ন্যারেটরের জীবনের কিছুটা দেখতে পাই। তার শহর এবং আশেপাশের শহরে বিভিন্ন রকম সন্ত্রাস সম্পর্কে জানতে পারি, যার জন্য বা যাদের জন্য সে অপেক্ষা করছে তারা কোনো সাধারণ অতিথি না, সরকারি কর্মকর্তা। সারাটা গল্প জুড়েই এই একটা দমবন্ধ অপেক্ষা আছে। একদম শেষে বোঝা যায় যারা আসে তারা একরকম ইনজেকশন সাথে করে এনেছে। এই ইনজেকশন মেয়েটার শরীরে পুশ করা হলে আশেপাশে সে যাকেই দেখবে সবাইকে নিজের মতো লাগবে দেখতে। সে বহু ভেবেচিন্তে এই ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকারের পক্ষ থেকে তার নাগরিকদের জন্য বিনা পয়সার সেবা। যেহেতু সে দেশে কেউ অন্যরকম কাউকে আর সহ্য করতে পারছে না, এই উপায়েই দেশে শান্তি আসবে। দেখা যায় ইনজেকশন তার শরীরে যাওয়ার সাথে সাথে তার সাথে এতক্ষণ কথা বলতে থাকা জাপানি এবং ভারতীয় পুরুষ অফিসার দুইজনই তার চোখে ধরা দেয় শ্বেতাঙ্গিনী তরুণী হিসাবে। এমনকি কফি টেবিলের উপর রাখা ম্যাগাজিনের মাঝবয়সী কালো লোকটাও সাদা চামড়ার তরুণী হয়ে হাসি মুখে চেয়ে থাকে। অর্থাৎ তার দুনিয়াময় এখন শুধুই তার চেহারা। এই যে আমরা দিনে দিনে একে অন্যের অসহ্য হয়ে উঠতেছি, নিজের মতের থেকে সামান্য ভিন্ন কোনো মত হলে মারতে উঠতেছি, এইগুলা দেখলে এই গল্পটা কথা মনে পড়ে। আপনাদের কি মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে? আমি বহু মানুষকে প্রশ্ন করেছি, তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের সময়। এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার। বরং আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে যে ট্যাগিংয়ের বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায়ে রাখছিল, এই স্লোগান তার উচিত জবাব। জুলাই মাসের 17 তারিখে সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি খুব সুন্দর করে জবাব দিয়েছিলেন। তাকে কোট করছি, হয় মুক্তিযোদ্ধা নয় রাজাকার, এগুলি আর কাজ করবে না রে ভাই। আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি তারা অনেক স্মার্ট, তারা অনেক বুদ্ধিমান, তারা এগুলি আর খাবে না। মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এটা হচ্ছে তাদের পলিটিক্যাল একটা চাল। এটা দিয়ে এরা সবসময় মানুষকে ভাগ করে রাখে, এটা দিয়ে চুপ করায় রাখে। এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস, বছর পর বছর, যুগের পর যুগ। এবং এই জিনিসটা আপনারাই হতে দেন। একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব, তখন বলে দেয় রাজাকার। এই যে কথাটা বলে কেউ রাজাকার তকমা চায় না, আমি তো চাই না। আমার দেশ অনেক কষ্টে স্বাধীন হয়েছে, কে চায় এ তকমা পেতে? কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এই ব্যবহারের হাতটাকে এবার ছাত্ররা মুচড়ে দেওয়ার চেষ্টা করলো এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুচড়ে দেওয়া উচিত। কোটেশন শেষ হলো, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা কেউ রাজাকার হইতে চাই না, আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না। তাই বইলা যেগুলি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সিম্বল আছে, যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে, সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না। আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে। এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না। আমরা ফিরে আসি যে ইউরোপীয় উপনিবেশিকতার উচ্ছিষ্ট হিসাবে যে বাইনারি ডিভাইড অ্যান্ড রুলের কবলে এখন সারা দুনিয়া, সে বাইনারির বিপরীতে দাঁড়ানো জুলাই অভ্যুত্থানে একটা বড় শক্তির জায়গা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো হাসিনা আপা পলানোর সময় তার হেলিকপ্টারের প্রপেলারের ঝাপটায় সারা বাংলাদেশে এই জিনিস ছড়াইতে ছড়াইতে গেছেন। আমাদের ট্যাগিংয়ের শেষ নাই। হিন্দু, মুসলিম, আওয়ামী, বিএনপি, রাজাকার, মুক্তিযোদ্ধা, ভারতের দালাল, পাকিস্তানের দালাল, শাহবাগী, হেফাজতি, হিজাবি, নারীবাদী, মীর হুজাইফার একটা স্ট্যাটাস পড়ে আসেন। যেই পরিমাণ মানুষের শাহবাগী ট্যাগ দেওয়া হয়েছে, গোটা শাহবাগে অত লোক আটবে না। পাশাপাশি একটা কথা মনে হচ্ছে, এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল। এক ভদ্রলোক আমার বলল যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল, সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো, অন্তত ক্যানাডার সমান। এই যে আমরা কেউ কাউরে সইতেই পারি না, আর কেউ কিছু অপছন্দের বললে অন্যরকম হইলেই তারা সন্দেহ করতে থাকি। আমাদের মনেই হয় না আমাদের মানুষের উপরে হাত তোলার অধিকার নাই, আমার আরেকজনের বাড়িতে গিয়ে দখল করার অধিকার নাই। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, কত রকম কমিউনিকেশন, কত রকম অ্যাপ, অথচ আমরা কেউ কাউরে চিনি না, আমরা একটু শুনি না আরেকজনের কথা, আমাদের আত্মার সাথে আত্মার যোগাযোগ নাই। বাইনারি থেকে বেরই হইতে পারলাম না আমরা। যে বাইনারি থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলি মারা গেল, আমরা কবে সামনের মানুষটার দিকে ঠিকঠাক দেখব? কবি ব্রাত্য রায়সু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফেসিবাদের একদম পয়লা নম্বর কাজ হলো ট্যাগিং। প্রথম ট্যাগিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপর বা আদার করে ফেলা, মানুষকে পশু হিসাবে দেখানো এবং শিকারের উপযুক্ত টার্গেটে পরিণত করা। আমরা সেই সময় আর ফেরত আনতে দিব না। নব্য ফেসিবাদকে না বলুন।
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা বই আছে দি আইডিয়া অফ জাস্টিস নামে, সেখানে তিনি বলেছেন আজকাল মানুষকে যে কোনো নির্দিষ্ট একটা পরিচয় সীমাবদ্ধ করে ফেলা এবং সেই অনুযায়ী তার দায়িত্ব ঠিক করে দেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। যেমন মেয়ে মানুষ রান্না করবে না, এটা একটা কথা হইলো, অথবা সে বেটা ছেলে হয়ে বউয়ের ভাত রাঁধে আর বউ চাকরি করে, অথবা দেখছো উমুক তুমুক ধর বেটারে। তো এই যে বাইরের থেকে এই রকম এক একটা পরিচয় ঠিক করে দেওয়া এবং সেই অনুযায়ী একজন মানুষের কোনো কাজটা করা উচিত সেইটাও চাপিয়ে দেওয়া, এতে যার উপর এগুলি চাপানো হচ্ছে মানুষ হিসাবে তার অধিকার খর্ব করা হয়। একজন ব্যক্তি সে কি বিশ্বাস করবে, কি তার ভালো লাগবে, কোন দলের সাথে মিশবে, কাকে ভালোবাসবে, যতক্ষণ অন্য কারো ক্ষতি সে করতেছে না, তার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবন সাজানোর, নিজের রাস্তা ঠিক করার। অন্যের এক্সপেকটেশন অনুযায়ী আমার যদি নিজের পারিপার্শ্বিক গুটায় আনতে হয়, এটা আমার প্রতি অন্যায় বা ইনজাস্টিস। উচিত কথা রেকর্ড করতেছি 20 তারিখ শুক্রবার, 20 ডিসেম্বর শুক্রবার, আপনারা দেখতেছেন হচ্ছে 23 ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত 9টায়। কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে আমাদের একজন উপদেষ্টা জনাব এ.এফ হাসান আরিফ মারা গেছেন। মনটা আমার অনেক খারাপ হয়েছে, কারণ তাকে আমি প্রায় 30 বা 32 বছর ধরে চিনি। তার মতো এরকম ধর্মপরায়ণ এবং লিবারেল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। আজকে সকালে যখন এই খবরটা পেলাম তখন নিউ ইয়র্কে অনেকই সকাল, কিন্তু তার পুরোটা সময় জুড়েই আমি আসলে জনাব হাসান আরিফের বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা আমার মনে পড়ছিল। যাই হোক, জীবন এগিয়ে চলে। আমরা যে কথাটি আরেকটু বলে নিতে চাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইকোনমিস্ট একটা দেশকে ঠিক করে, মানে ব্রিটেনের একটা পত্রিকা আছে ইকোনমিস্ট, বাংলাদেশেরও অনেক মানুষও এটা পড়েন, অ্যাটলিস্ট আগে পড়তেন, এখন পড়েন কিনা আমি জানি না। সেই ইকোনমিস্ট পত্রিকা প্রত্যেক বছর ঠিক করে যে কোন দেশটাকে এবার শ্রেষ্ঠ দেশ হিসাবে ঘোষণা করা হবে বা মানে একটা অন্যরকম অ্যাচিভমেন্টের দেশ হিসাবে ঘোষণা করা হবে। এবার ইকোনমিস্ট দেশ হিসেবে ঠিক করেছে হচ্ছে বাংলাদেশকে। আমি এমনিতে এই যে কোনো একটা খেতাব দেওয়া, এই করা সেই করা, সেগুলিকে অনেক বেশি গুরুত্ব দিই না, কিন্তু এইবার বাংলাদেশ আসলে তার চলতে থাকা 15 বছর বা 16 বছরের স্বৈরশাসন থেকে নিজেদেরকে মুক্ত করেছে, নিজেরা মুক্ত হয়েছে, এবং এর জন্য যারা এতে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে। সেই জন্য ইকোনমিক্স তাদেরকে মানে বাংলাদেশকে এবার নির্বাচিত করেছে একটি বিশেষ দেশ হিসেবে। আমি সেটি খুব গর্ব নিয়েই বলতে চাই। তবে মন খারাপের মতো অনেকগুলি ব্যাপার আছে। গত কয়েকদিন ঘটে যাওয়া আরও যে ঘটনায় আমি খুব মানে ব্যথিত হয়েছে, তা হলো ভারতের মাওলানা সাদ কান্দলভি এবং ঢাকার কাকরাইলে মাওলানা জোবায়েরপন্থীদের বিরোধ, মারামারি, এবং যা শেষ পর্যন্ত মানুষের মৃত্যু থেকে শেষ হলো। বুধবার ঘটেছে এই ঘটনা। টঙ্গীর ইস্তেমা মাঠে সাতপন্থীদের হামলায় জোবায়েরপন্থীদের 4 জন মারা গেছেন, মানে খবরটা এইভাবেই এসছে। তাবলিগের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষের বহুদিন ধরে বিরোধ ছিল। নিহত মুসল্লিরা টঙ্গীর তুরাগ নদীর তীরে 5 দিনের জোর ইস্তেমায় অংশ নিয়েছিলেন। জোর ইস্তেমা হইতেছে বিশ্ব ইস্তেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ, যেখানে 1 থেকে 3 চিল্লায় বের হওয়া তাবলিগের সাথীরা অংশ নেন। এর সংখ্যা ছিল কয়েক হাজার, যেখানে ভোর রাতে দেয়াল টপকে ফটক ভেঙে মাঠে ঘুমন্ত মুসলিমদের উপর অতর্কিত হামলা চালিয়ে ইস্তেমা মাঠে নিয়ন্ত্রণ নেন সাতপন্থীরা। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি থেকে সার্জিস হাসনাত আব্দুল্লাহ কাকরাইল মসজিদে গিয়ে জোবায়েরপন্থীদের সাথে আলাপ করেছেন, সাতপন্থীদের থামানোর চেষ্টা করেছেন। তাতে মনে হয় হিতে বিপরীত হয়েছে, কারণ এর কয়েক ঘন্টা পরই হামলা করা হয়েছে এবং মানুষ মারা গেছে। বাংলাদেশে তাবলিগি জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে 2018 সাল থেকে দুটি পক্ষ তৈরি হয়। একটি নেতৃত্বে আছেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্দলভি এবং তার সমর্থকেরা। এই পক্ষ থেকে সাদ কান্দলভিকে বিশ্ব তাবলিগ জামাতের আমির মনে করা হয়। অন্যদিকে সাদের বিরোধী পক্ষ, এর নেতৃত্বে রয়েছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের, কিন্তু তারা নিজেদের জুবায়েরপন্থী বলেন না, এটাকে তারা শুরায়ে নিজাম বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বলছেন। জুবায়েরপন্থীরা আবার মনে করেন সাদ কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছেন, তাই তাকে তারা আমির মানেন না। এ নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক আছে। মাওলানা সাদ এই কারণেই 2018 সালের পর থেকে আর বাংলাদেশে আসতে পারেন না। প্রথম যে বিষয়টি মাওলানা সাদের মানে বলা হয় যে মাওলানা সাদের যে কথাটি আসলে আমাদের অনেককে অসন্তুষ্ট করেছে, সেটি হচ্ছে যে মাওলানা সাদ প্রায় কথাটি এরকম করে বলা যায় যে মাওলানা সাদ বলেছিলেন যে এই কোরআন হাদিসের কথা বলে বা নামাজ পড়িয়ে এটা টাকা নেওয়া যাবে না বা এটার মধ্যে টাকা নেওয়াটা আসলে ঠিক না। এই কথাটাই নাকি সর্বপ্রথম এদেরকে আঘাত করেছিল বেশি, যারা সাদের বিরোধিতা করছেন তারা। আমি এই পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই যেতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই, গত বছরের নভেম্বরে ধর্ম আর স্বরাষ্ট্রমন্ত্রী এর একটা সমাধান দিয়েছিলেন যে 2 ভাগে ইস্তেমা হবে, প্রথমে জোবায়েরপন্থী পরে সাতপন্থী, কিন্তু সে পর্যন্ত পৌঁছানোর আগেই যা হওয়ার হইল। তাবলিগি জামাতের আসলে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। তারা কোনো চেয়ার দখল করতে চায় না, কোথাও গিয়ে রাজা উজির হইতে বা সংসদ সদস্য সমন্বয়ক এগুলি হইতে চায় না। তারা চায় ইসলামের দাওয়াত দিতে, নামাজ রোজা বা এরকম রিচুয়ালিস্টিক ইসলামের পাশাপাশি এটা যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তা তারা জানাইতে চায়। তারা পারস্পরিক সাংস্কৃতিক লেনদেন চায়, চলাফেরা, থাকা, খাওয়া অথবা ঘুমানোর বিষয়ে ইসলামে বিশ্বাসীদের নিজস্ব একটা সিগনেচার আছে, তারা এর মধ্যে থেকে নিজেদেরকে পরিচিত করতে চায়। পাশাপাশি একটা কালচারাল মেলবন্ধন
যেটা দরকার সেই মেলবন্ধনের ক্ষেত্রেও তারা সেটা চেষ্টা করে। সেই জন্য সাউথ আফ্রিকার তাবলিগ জামাতের লোকেরা অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আসে, সেখান থেকে ইন্ডিয়া যায়, বিনিময়ের মাধ্যমে একটা একই ছাতার নিচে তারা আসতে চায়। 1926 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে তাবলিগ জামাত যখন শুরু হয়েছে, এইটা ছিল তাদের প্রধান উদ্দেশ্যের একটা। এরা সারা দুনিয়ায় এত সফল কারণ তাদের বিশ্বাসের জায়গাটা থেকে তারা সব কিছু করেন। যেমন দেখেন বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশের মধ্যে অনেক রকম সমস্যা আছে, আমরা তো অনেক বড়লোক দেশ না, কেউ আসলে আমরা তো তারা 5 স্টার হোটেলে থাকতে দিতে পারি না, আমরা টঙ্গীতে তাদেরকে একটা ছোট্ট একটা ইনসিগনিফিকেন্ট মাঠ দেই, যে মাঠটার মধ্যে আমরা প্রপার বাথরুম বা টয়লেট ফেসিলিটিসও আমরা দিতে পারি না। এবং এই মাঠের মধ্যে জমায়েত হয়ে কোনো রকম একটা সভা করা, সেইটা কিন্তু কোনো ধরনের মানে কি বলবো, ইসলামের যে 5টা স্তম্ভ, আপনি হজ করতে যাবেন, এইটা যেহেতু যেটা আপনার ফরজ আপনার টাকা পয়সা থাকলে, এরকম না কিন্তু ঘটনাটা। এইটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ এটা একটা সাধারণ একটা আয়োজন করে সাধারণ মানুষের একটা জায়গা থেকে, কিন্তু তারপরও যে এতগুলি জায়গা থেকে লোক আসে, সেইটা আসলে এইটা দেখাশোনা এবং মেলামশার মধ্যে থেকে একটা বোঝা পড়ার জন্য, যেখান থেকে সবাই বুঝতে পারে যে ইসলামের পতাকা তলায় থাকলে জিনিসটা কীরকম হইতো। এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস, এত কষ্ট স্বীকার, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেই তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য, যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই, কিভাবে থাকি, অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয়, মোট কথা কিভাবে জীবনযাপন করি, কীরকম কাপড় পরি, কীরকম ব্যবসা করি, দেখো আসো এগুলি নিয়ে কথা বলি। এই যে পারস্পরিক কথাবার্তা, এই যে দাওয়াত, এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে জামাত সারা পৃথিবীতে ঘুরছে। তারা ঘর বাড়ি, নিজস্ব ব্যবসা বাণিজ্য, চাকরি ফালায় বা কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে। অথচ এই যে সাতপন্থী আর জোবায়েরপন্থী মারামারি, কে ওয়াজ করবে আর কে আখেরি মোনাজাত করবে, এই নিয়ে কারাকারি, তাবলিগি জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না। এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াজ করবে, কে আখেরি মোনাজাত করবে, এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা, নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা। আমরা টঙ্গীতে একটা ছোট মাঠ দিছি, শুধু এমন একটা মাঠ, আমি আগেও বলছি যে এটা আসলে ফরজ ইবাদতের জায়গা না, মানে এটা তো মক্কা না, এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে, ইসলামের 5টা স্তম্ভের একটা, অনেক ফরজের একটা, তা তো না। যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। অথচ এই যে গরিব একটা দেশ, এখানে বাতাস দূষিত, যানবাহনের সংকট, জীবনের ঝুঁকি, সেখানে ফরজ ইবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সমবেত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা, সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, পরবর্তী দিনে করণীয় শুনতেছে, বর্তমান সময়ের আলাপ শুনতেছে, আমরা কিভাবে চলবো, থাকবো, পড়বো, খাবো, এগুলির নির্দেশনা জানতেছে। এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে 4 জন মানুষ মাইরা ফেলবো? মারা গেছে কিন্তু 4 জন লোক, 4 জন মানুষ আমরা মাইরা ফেলবো? কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো? আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো? এটা কি যুদ্ধের ময়দান? সাতকে, জুবাইরকে, এর মধ্যে আবার কে সাতপন্থী কে জুবাইরপন্থী, কোত্থেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো? মানে এটা কি সবাই খেলা? মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না? এটা ব্রাজিল আর্জেন্টিনা, আবহানী মোহামেডান, বিএনপি জামাত, আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম? এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে, মানে গতকালই করা উচিত ছিল, তবু এখনো সময় শেষ হয়ে যায় না। এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না, এই বিভেদ পালা উচিত না। কারণ দেখেন, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকে থেকে 3.5 দশক আগে হয়তো, যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার, 3 প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ? কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে, তাই না? এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন, মানবিক আদর্শ বলেন, এই সময় আমরা মানুষজন কই ছিলাম, সেই জায়গাগুলি তো থেকে যাবে। কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন? কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি? পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে 4 জন লোক মারা গেছেন, তখন তারা আসলে কি বুঝবে? কি নিয়ে মারামারি হইলো এখানে? আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? জনাব সাতপন্থী এবং জনাব জুবাইরপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন? কতটা প্রিয় হয়েছেন আল্লাহর? কোন ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন আমার একটু বুঝান তো, কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন? এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি, এর মধ্যে কে ঠিক কে বেঠিক সেই বিশ্লেষণের বোর্ড বসাইছি, তাদের মধ্যেকার ব্যবধান আরও বাড়ায় তুলতেছি, তারা কি চাইতেছি বলেন তো? এটা কি একটা টেস্ট ম্যাচ? এটা টুর্নামেন্ট চলতেছে? আমরা কি কেউ জিততেছি? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য। আমাদের দেখেন সব কিছু তাড়াহুড়া, যেন মাথার ভিতরে রেস চলতেছে, এত তথ্য, এত ঘটনা, এত খবর, দুনিয়া বাই বাই করে ঘুরতেছে, আর আমাদের মগজে ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে। একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে, কত কিছু করতে হবে, কত কিছু বলতে হবে, কত কিছু লিখতে হবে, কত কেউ ভুল বুঝতেছে, ভুল ভাল বলতেছে, এদের জবাব দিতে হবে। এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না। নিজেকে যে এত অপরিহার্য মনে হয়, এটা আসলে কেমন
কেন হয় এরকম? আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয়। কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি, দুনিয়া কি থেমে যাবে? আমারে যদি কেউ ভুল বোঝে, মনে মনে গালি দেয়, কি আসে যায়? আমারে কেন এত রিয়েক্ট করতে লাগে? আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন, তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন, মানে আমারাইজ করে নিতে চাইতেছেন। সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল। একজন তীব্র প্রতিবাদ চালাইলেন, আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন। ভাই, যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয়, সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন। একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে। বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে, আবার অ্যাবাউট টার্ন। বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব, আবার অ্যাবাউট টার্ন। কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন? আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায়, তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয়। উইনি দ্য পু এই বিষয়ে আমার মানে উইনি দ্য পুরে কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয়। মানে আফটার টম অ্যান্ড জেরি উইনি দ্য পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার। সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং। নেন, ইংরেজিতে বললাম, এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায়। আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই, তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি। মানে ধরেন কাউরে করছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও কই আমাকে পোষায় না, আমাদের কইতে হয় গেট আউট। এজ এ বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না, গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে। বাদ দেন, আসি নির্বাচন প্রসঙ্গে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে নির্বাচন হবে। এইবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন। এখন একটু দম নেন, মানুষের কাছে যান, তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন, তাদেরকে প্রতিশ্রুতি দেন, ওয়াদা করেন, বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না, দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না। অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনূস সরকার অনন্তকাল থাকতেছেন না। এইবার আপনাদের এই ঘ্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন। এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে, মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষায় যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে, মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি। আসলে যত চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন, বেশি করবেন, কোন জায়গায় করবেন, কোথায় করবেন না, এগুলি ঠিক করেন। অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো, মানে এটা এই অনেকের সাথে আমিও আসি, অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি, যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো, গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না, সেগুলি করবো হচ্ছে আমি। সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান। দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায় হাঁটতো, এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না? ওরকম করলে আপনাদেরও এই দশা হবে। এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মণ্ডলী। অনেক তো সংস্কার করলেন, এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাউয়া কাদের পগার পার হয়েছে, 3 মাস কই লুকাইছিল কেউ জানতেন না। কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম। হা হা, কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোসফাস, মারে নাকো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। বাহ, বেশ বেশ বেশ। অর্থ উপদেষ্টারে বলি, আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে, সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে? 4 মাস হয়ে গেছে গো স্যার, একটু এবার করেন। বা এই যেই অপকর্মগুলি করা হয়েছে, ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে, সেগুলিকে আমরা ফেরত পাবো। ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা? বাংলাদেশে মানুষ যখন 50,000 টাকা ঋণ নিতে চায়, তার জন্য জমি জমা, পুকুর, ঘটি বাটি, লোটা গামলা সব বন্ধ দিতে হয়। 50,000 কোটি টাকা ঋণের বিষয় এরকম কিছু কি আসে? মানে ঋণ না দিচ্ছে যে তারা, ঋণ যে তারা নিছে, বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা। এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস, এটা করলে কোনো অসুবিধা নাই। আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না, এটা আমি কেমনে বুঝবো? কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ? তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে। বরং একটু কষ্ট করেন, এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন, খোঁজ করেন কি করেছে তারা, তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন। ব্যবসায়ীর সাথে কথা বলছেন, এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা, কাউকে জিম্মি করতেছে কিনা, এগুলি খোঁজ নেন। আর ছোট ছোট উপদেষ্টা আছেন, যে মানে যে শিশু উপদেষ্টা, ছোট উপদেষ্টা যারা আছেন তা, এবং উপদেষ্টা প্লাস যারা আছেন, উপদেষ্টা প্লাসও আছেন, কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস, সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্ক উস্কায় দেওয়া, এই দেশ ওই দেশ, এইটা দখল হবে ওইটা দখল হবে, এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব, এগুলি কথা বাদ দেন। মনোযোগ দিয়ে কাজ করেন। যেগুলি উপদেষ্টা প্লাস আছেন, যেহেতু সরকারের নাই, সেগুলি ভালো করে রাজনীতি করেন। রাজনীতি করে কি করবেন এটা মানুষের গিয়ে বলেন গিয়া। আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি নামের হারজারু বিষয়ে কথা বলবো। বাংলাদেশে চাঁদাবাজি মুক্ত বাজার ব্যবস্থা কি সম্ভব, কথা বলবো সেই বিষয়ে। একটা খুশির খবর দিই,
খুশির খবর হইল গত পর্বের শেষে আইসা বাংলাদেশ ক্রিকেট টিমে কইছিলাম যে কি খেলতাছে দেখেন, 3টা ওয়ানডে খেলছে। আমরা জানতাম যে ওয়ানডে বাংলাদেশের মানে মানে কি বলে স্ট্রং স্যুট, সে 3টা ওয়ানডে খেলছে, 3টাই হারছে। আশ্চর্যের বিষয়, যেই খেলাটা বাংলাদেশ আমি মনে করি পারে না টি-20, ওইটার মধ্যে আবার 3টার মধ্যে 3টেই জিতছে। এমন জিতছে, 2টা জিতার মধ্যে তবু একটু কন্টেস্ট হয়েছে, 3টার মধ্যে কন্টেস্টে হয় নাই। তো বাংলাদেশ ক্রিকেট টিমরে আমি একটু অভিনন্দন জানাতে চাই। ভালো খেলছো, ভালো খেলছেন, আরো ভালো খেললেন। আর আপনাদের সবাই একটু শুভেচ্ছা আর ধন্যবাদ জানায় শেষ করি। পরে নিশ্চয়ই আবার দেখা হবে।